স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশান পেতে সুবিধা হবে। লজিস্টিক সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে কনকারের ফুল ফর্ম হচ্ছে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তো কনকারের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করবো, দেখবো যে কনকার কতটা ফান্ডামেন্টালি সাউন্ড রয়েছে। তো কনকার হচ্ছে এখন ট্রেড করছে 741 টাকায় এখন ট্রেড করছে। তো এই কোম্পানিটা হচ্ছে লজিস্টিক সেক্টরের কোম্পানি। বিশেষ করে এই কোম্পানিটা হচ্ছে প্রোডাকশন করে হচ্ছে কন্টেনার। আপনারা এখানে লেখা দেখতেই পাচ্ছেন, লেখাই আছে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। কন্টেনার প্রোডাকশন করাই হচ্ছে কনকারের হচ্ছে মূল বিজনেস। তো এই কোম্পানিটা একটা লজিস্টিক সেক্টরের একটা কোম্পানি। তো এইটুকুনি মাথায় রাখবেন যে গভর্নমেন্ট হচ্ছে ন্যাশনাল লজিস্টিক পলিসি হচ্ছে এরা অ্যানাউন্স করে দিয়েছে, এনএলপি ন্যাশনাল লজিস্টিক পলিসি। তো তার ফলে কিন্তু লজিস্টিক সেক্টরে কিন্তু বুম আসতে পারে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এই সেক্টরটাকে আপনারা হচ্ছে র্যাডারে রাখতে পারেন। তো এই কোম্পানিটাও কিন্তু আগামী দিনে কিন্তু গ্রোথ আসবে, একটা ফিউচার ওরিয়েন্টেড একটা স্টক আমরা এইটুকুনি কনসিডার করতে পারি। তো এই কোম্পানিটা আমরা দেখবো যে ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো এই কোম্পানিটা হচ্ছে ফার্স্ট আমরা দেখবো চার্ট প্যাটার্ন অনুযায়ী শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। আফটার দ্যাট হচ্ছে আমরা ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লসটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো এইটাও একটা ফান্ডামেন্টাল পার্টের মধ্যে পড়ছে চার্ট প্যাটার্নটা। তো এখন ট্রেড করছে 741 টাকায় এখন ট্রেড করছে এই কোম্পানিটা। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 45,000 কোটি টাকার। একটা মিড ক্যাপ টাইপের একটা কোম্পানি হিসাবে বলতে পারেন, মিড ক্যাপ লার্জ ক্যাপ টাইপের একটা কোম্পানি হিসাবে এইটুখানি বলতে পারেন, মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে বলাটাই বেটার হবে। তো এই কোম্পানিটা আমরা যদি দেখি একদিনের পারফরমেন্স কী টাইপের দিয়েছে, একদিনের পারফরমেন্স দিয়েছে হচ্ছে পজিটিভ 1.76% পজিটিভ রিটার্ন, অ্যাপ্রক্স বলতে পারেন 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স দিয়েছে কত, 3.13% পজিটিভ রিটার্ন, অ্যাপ্রক্স বলতে পারেন অ্যাপ্রক্স হচ্ছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে -3.75%, অ্যাপ্রক্স বলতে পারেন 4%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি 6 মাসে যাই তাহলে 6 মাসের পারফরমেন্স দিয়েছে 20.01% পজিটিভ রিটার্ন, অ্যাপ্রক্স বলতে পারেন 20%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি 1 বছরের পারফরমেন্সে যাই তাহলে কীরকম রিটার্ন দিয়েছে 1 বছরের পারফরমেন্স, 1 বছরের পারফরমেন্স দিয়েছে 19.55% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 20%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট 20% কিন্তু 1 বছর একটা ডিসেন্ট পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি কনসিডার করতে পারি। তো এবারে আমরা চলে যাচ্ছি এই কোম্পানিটার হচ্ছে লং টার্মের চার্ট প্যাটার্নে, অর্থাৎ ফার্স্ট আমরা দেখে নিই যে 5 বছরের চার্ট প্যাটার্নে কীরকম ওয়েলথ ক্রিয়েট করেছে লং টার্মে। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরের চার্ট প্যাটার্ন অনুযায়ী কতটা রিটার্ন জেনারেট করেছে, 34.31% পজিটিভ রিটার্ন, অ্যাপ্রক্স বলতে পারেন 34%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, সেখানে কিন্তু সেই অর্থে কিন্তু 5 বছরে সেই অর্থে ভালো পারফরমেন্স করেনি, আমরা এইটুখানি কনসিডার করতে পারি 34%-এর মতন। তো ন্যাচারাল ব্যাপার, আপনারা জানেন যে লজিস্টিক সেক্টর কিন্তু সেই অর্থে কিন্তু আগে ইনভেস্টমেন্টের পক্ষে উপযোগী একটা সেক্টর ছিল না। তো এনএলপি ঘোষণার ফলে, অর্থাৎ ন্যাশনাল লজিস্টিক ঘোষণার ফলে কিন্তু এই সেক্টরটার মধ্যে একটা ইনভেস্টমেন্ট রিলেটেড একটা সেক্টর হিসাবে দাঁড়িয়েছে, আমরা এইটুখানি কনসিডার করতে পারি। তো সেই কারণে এইটুখানি বলবো যে এই স্টকটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড স্টক, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। বা এই সেক্টরটাও, এই স্টকটাও যেরকম এবং এই সেক্টরটা সেই হিসাবে কিন্তু মাথায় রাখবেন। তো তার আগে যদি আপনারা মানে হিস্ট্রি যদি স্টাডি করেন তাহলে সেই অর্থে কিন্তু ইনভেস্টমেন্ট রিলেটেড কিন্তু এই সেক্টর কিন্তু ছিল না, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো সেই হিসাবে কিন্তু 5 বছরে 34%-এর মতন আপনারা রিটার্ন দেখতে পাচ্ছেন। আমরা যদি চলে যাই কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী রিটার্ন কতটা জেনারেট করেছে, 5003.31% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 5000-এর বেশি রিটার্ন জেনারেট করেছে, তো 5000%-এর মতন রিটার্ন জেনারেট করেছে। আমরা এইটুকুনি বলতে পারি বা কনসিডার করতে পারি। কোম্পানিটা লিস্টেড হয়েছে 2001-এ, তাহলে 2001 থেকে 5000% কিন্তু রিটার্ন জেনারেট করেছে। তো এইটুকুনি বলতে পারি যে চার্ট প্যাটার্নটা একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন, যে লেফট টু রাইট ওপরের দিকে যাচ্ছে, বাট প্রচুর ভলিটিলিটি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টকটা কিন্তু অনেকটাও প্রফিট বুকিং করেছে, অনেকটা ক্র্যাশও করে গেছিলো মাঝে মধ্যে, এই যে গোল গোল করে দেখিয়ে দিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো চার্ট প্যাটার্নটার নেচারটাই কিন্তু এইরকম, সেইটা কিন্তু মাথায় রাখবেন যে সেই হিসাবে কিন্তু প্রচুর ভলিটিলিটি রয়েছে এই চার্ট প্যাটার্নটার মধ্যে। তো ওভারঅল আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন আমরা এইটুকুনি কনসিডার করতে পারি, যেহেতু এইটা হচ্ছে ফিউচারে হচ্ছে এই স্টকটা বা এই সেক্টরটা একটা
গ্রোথ দেখাতে পারে, তো সেই হিসাবে আমরা এইটুখানি বলতে পারি যে এখন থেকে ডিসেন্ট বলতে পারি। তো ওভারঅল এইটুখানি বলতে পারি। তো এর আগে কিন্তু সেই অর্থে ভালো পারফরমেন্স করেনি এই সেক্টরটা, বিশেষ করে লজিস্টিক সেক্টর। তো ওভারঅল বলতে পারি যে এই চার্ট প্যাটার্নটা, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা সেই হিসাবে ডিসেন্ট টাইপের বলতে পারি, যেহেতু লজিস্টিক সেক্টর হিসাবে কিন্তু ডিসেন্ট টাইপের বলতে পারি, যেহেতু লজিস্টিক সেক্টর প্রিভিয়াসে কিন্তু ভালো পারফরমেন্স দেয়নি। তো ভালো পারফরমেন্স না দিলেও কিন্তু এই চার্ট প্যাটার্নটা অনুযায়ী আমরা সেই হিসাবে ডিসেন্ট আমরা কনসিডার করতে পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি এই কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কনকারের হচ্ছে ব্যালেন্স শিটে। তো আপনারা এখানে লেখা দেখতেই পাচ্ছেন, লেখা আছে ব্যালেন্স শিট অফ কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাহলে ডেটা পাচ্ছি 18, 19, 20, 21, 22। আমরা হচ্ছে 5টা বছরের আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে আসলাম। তাহলে কী পাচ্ছি, প্রথমে ছিল 9,000 কোটির রেঞ্জে, তারপরে হলো সেটা গ্রো করে 10,000 কোটির রেঞ্জে, তারপরে কিন্তু আবার ডাউন হয়ে 9,700 কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার গ্রো করে 9,800 কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে 10,500 কোটির রেঞ্জে এইটুখানি আমরা কনসিডার করতে পারি। তো প্রথমের দিকটা একটু স্ট্রাগলিং ফেজ ছিল, তারপরে কিন্তু পরপর 3টে বছরে কিন্তু কনসিস্টেন্সিও দেখিয়ে গেছে এবং গ্রোথও দেখিয়ে গেছে। তো এখন দেখার বিষয় যে এটা থেকে একটা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কিন্তু লাস্টের দিকে কিন্তু কনসিস্টেন্সি থাকার পসিবিলিটিস রয়েছে এবং গ্রোথ থাকারও পসিবিলিটিস রয়েছে। তো ওভারঅল বলতে পারি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কিন্তু ভালোই রয়েছে, আমরা এটুকুনি কিন্তু কনসিডার করতে পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তাহলে লং টার্ম বোরিংয়ে আমরা আসলাম, কী পাচ্ছি, প্রথমে ছিল 60 কোটির রেঞ্জে, তারপরে হলো 70 কোটির রেঞ্জে, তারপরে আবার কমে গিয়ে হচ্ছে 60 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার কমে হচ্ছে ওই অ্যাপ্রক্স 60 কোটির রেঞ্জেই বলতে পারেন। তো এখন রয়েছে হচ্ছে 50 কোটির রেঞ্জে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে লং টার্ম বোরিংটা কিন্তু পরপরভাবে কমাতে থাকছে, যে কোম্পানি কিন্তু পরপরভাবে লং টার্ম বোরিংটাকে কিন্তু কমাচ্ছে। তাহলে লং টার্ম বোরিং কমাচ্ছে মানে এটা কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে একটা ভালো সাইন বা ইন্ডিকেশন দিচ্ছে যে কোম্পানি চাইছে কি লং টার্ম বোরিংটাকে জিরো করে দেওয়া। তাহলে লং টার্ম বোরিং যদি জিরো হয়ে যায় তাহলে কোম্পানির কোনো এক্সট্রা কোনো বার্ডেন থাকে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এইটুকুনি বলতে পারি যে লং টার্ম বোরিং কিন্তু সেই অর্থে কিন্তু খুব একটা বেশি নেই, আমরা এইটুকুনি কনসিডার করতে পারি। তো লং টার্ম বোরিং হচ্ছে 50 কোটির রেঞ্জে আমরা এইটুখানি কনসিডার করতে পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তাহলে শর্ট টার্ম বোরিংয়ে আমরা আসলাম। তাহলে শর্ট টার্ম বোরিংয়ে আমরা কী পাচ্ছি, প্রথমে 0 ছিল, তারপরে 700 কোটির রেঞ্জে, তারপরে 0, তারপরে 0, এখন রয়েছে 6 কোটির রেঞ্জে। তাহলে শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তাহলে আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে লং টার্ম বোরিংকে বেশি গুরুত্ব দিই, তার কারণ কি শর্ট টার্ম বোরিং প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে বলে। তাহলে এখন শর্ট টার্ম বোরিং হচ্ছে 6 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি কনসিডার করতে পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে আসলাম। তাহলে কী পাবো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, প্রথমে ছিল 2,000 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 200 কোটির রেঞ্জে, তারপরে 2100 কোটির রেঞ্জে, তারপরে 2400 কোটির রেঞ্জে, এখন রয়েছে 2900 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। তাহলে ওভারঅল ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি, তার কারণ কিন্তু ক্যাশ কিন্তু অনেকটাই রয়েছে, আর হচ্ছে শর্ট টার্ম বোরিং হচ্ছে না থাকার মতন এবং লং টার্ম বোরিংও না থাকার মতন, এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কিন্তু অনেকটাই রয়েছে, আমরা এইটুকুনি কনসিডার করতে পারি। এবং লাস্টের 3টে বছরের মধ্যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে গ্রোথও রয়েছে, কনসিস্টেন্সিও রয়েছে। তাহলে ওভারঅল আমরা ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতে পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি কনকারের হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আমরা চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। তাহলে ডেটা পাচ্ছি কত সাল থেকে, 2011 সাল থেকে আমরা ডেটা পাচ্ছি। তাহলে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা নেট প্রফিটে আসলাম, প্রথমে ছিল 876 কোটি, তারপরে হচ্ছে ডাউন হয়ে গিয়ে 866 কোটি, তারপরে আবার গ্রো হয়ে 931 কোটি, তারপরে আবার গ্রো হয়ে 946 কোটি, তারপরে গ্রো করে 1056 কোটি, তারপরে আবার ডাউন হয়ে 967, তারপরে আবার আবার হচ্ছে ডাউন হয়ে 854 কোটি, তারপরে কিন্তু আবার গ্রো করে 1060 কোটি, তারপরে আবার গ্রো করে 1222 কোটি, তারপরে কিন্তু আবার ডাউন হয়ে 406 কোটি, তারপরে কিন্তু আবার হচ্ছে 406-এর পরে কিন্তু আবার গ্রো করেছে 501 কোটি, তারপরে আবার গ্রো করে 1052 কোটি, তারপরে আবার গ্রো করে 1141 কোটি। তাহলে ওভারঅল আমরা এইটুকুনি কী বুঝতে পারছি, আমরা একটু ওভারঅল এইটুকুনি বুঝতে পারছি যে নেট প্রফিটের মধ্যে গ্রোথ রয়েছে, বাট প্রথম দিকে কিন্তু সেই অর্থে কিন্তু কনসিস্টেন্সি নেই, আপস অ্যান্ড ডাউনস রয়েছে, তার মানে কনসিস্টেন্সি দেখাতে পারিনি। তো প্রথম দিকে একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে দিয়েছিল, আমরা এইটুকুনি কনসিডার করতে পারি। তো লাস্টের দিকে কিন্তু কোম্পানির মধ্যে গ্রোথ প্লাস হচ্ছে কনসিস্টেন্সি দেখাতে শুরু করেছে, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন, যেটা কিনা আমরা কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিন্তু অলরেডি কিন্তু পেয়ে গেছি, যে লাস্টের দিকে কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও দেখাতে শুরু করেছে এবং গ্রোথ দেখাতে শুরু করেছে। তো সেটারই একটা রিফ্লেকশন আমরা নেট প্রফিটের একটা রিফ্লেকশনটা
অলরেডি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে পেয়ে গিয়েছিলাম। তো সেটাই কিন্তু এখন নেট প্রফিটে আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিটের মধ্যে লাস্টের দিকে কিন্তু কনসিস্টেন্সিও রয়েছে এবং গ্রোথও রয়েছে, এটা কিন্তু পজিটিভ সাইন কোম্পানির ক্ষেত্রে। তাহলে ওভারঅল এইটুখানে আমরা বলতে পারি যে নেট প্রফিটের মধ্যে এখনও অবধি কিন্তু কনসিস্টেন্সি রয়েছে, গ্রোথ রয়েছে, এটা একটা পজিটিভ সাইন। কিন্তু প্রথম দিকে একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে ছিল কোম্পানির, প্রথম দিকে গ্রোথ ছিল বাট কনসিস্টেন্সি সেই অর্থে ছিল না। তো ওভারঅল এইটুকুনি বলতে পারি যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি আছে, গ্রোথও রয়েছে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তাহলে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাই, প্রমোটার মানে কি? কোম্পানির ওনার কত পার্সেন্ট হোল্ড করে রয়েছে? 54.80%। এফআইএস আছে, ফরেন ইনস্টিটিউশনাল রয়েছে 24.06%, আর ডিআইএস আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 17.85%, আর গভর্নমেন্ট আছে 0.12%, আর পাবলিক রয়েছে 3.18%। তাহলে একটা ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারছি। তার কারণ কি? প্রোমোটার হচ্ছে অ্যাপ্রক্স 55% কাছাকাছি, আর এফআইএস আছে 24%-এর মতন, আর ডিআইএস আছে 18%-এর কাছাকাছি, আর পাবলিক গভর্নমেন্ট না থাকার মতন, আর পাবলিক রয়েছে 3%-এর মতন। তাহলে একটা ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে, আমরা এইটুকুনি কনসিডার করতে পারছি। তো এবারে আমরা যদি দেখি এই যে প্রোমোটারটাকে কেন ক্লিক করলাম আপনাদের, তার কারণ কি? এই কোম্পানিটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের কিন্তু একটা কোম্পানি, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। দেখুন এখানে লেখাই আছে প্রোমোটার কে আছে? প্রোমোটার আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইটা হচ্ছে মানে গভর্নমেন্ট সেক্টরের একটা কোম্পানি, তো সেই কারণে কিন্তু ক্লিক করে আপনাদের দেখিয়ে দিলাম যে প্রোমোটারের ব্যাপার। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। তাহলে এই কোম্পানিটা হচ্ছে বিশেষ করে হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি। তো এই কোম্পানিটার হচ্ছে একটাই রিস্ক ফ্যাক্টর কাজ করছে। তো ওভারঅল যদি আপনারা সব কিছু দেখেন যে একটাই রিস্ক ফ্যাক্টর কাজ করছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি, এইটাই একটা রিস্ক ফ্যাক্টর কাজ করছে। কিন্তু কোম্পানিটা যদি ওভারঅল আমরা যদি বলি যে কনকার আপনাদের বলাই গেছে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যে কন্টেনার সেক্টরের কোম্পানি। তো এই কোম্পানিটার ওভারঅল আমরা যদি ফান্ডামেন্টালসটাকে বলি, তাহলে ফান্ডামেন্টালি সাউন্ডই রয়েছে, আমরা এইটুখানি কনসিডার করতে পারি যে কোম্পানিটার একটাই নেগেটিভ সাইন রয়েছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের একটা কোম্পানি। তার কারণটা কি? গভর্নমেন্ট যে কোনো সময় যে কোনো ডিসিশন নিতে পারে, এইটা একটা নেগেটিভ সাইন। এবং গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি হলে কি হয়? তাদের ম্যানেজমেন্টটা কি হয়? অনেকটা ডিসিশন নিতে ডিলে করে। তো এটা একটা নেগেটিভ সাইন এই কোম্পানিটার ক্ষেত্রে, এইটুখানি বলতে পারি। তো কোম্পানিটার মার্কেট ক্যাপ 45,000 কোটি টাকার বলাই হয়ে গেছে। এবং কোম্পানিটার যদি আরওসি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি দেখি, তাহলে হচ্ছে 13.0%, আরওই, রিটার্ন অন ইকুইটি 10%, 10.0%, মানে 10% বলতে পারেন। তাহলে আরওসি আর আরওই এইটুখানি বলবো যে খুব একটা ভালো নেই, ওকে টাইপের রয়েছে, আমরা এইটুখানি কনসিডার করতে পারছি। তো যেহেতু লজিস্টিক সেক্টরের মধ্যে সেই অর্থে কিন্তু ভালো পারফরমেন্স করতো না, আগামী দিনে যেহেতু লজিস্টিক এনএলপি অর্থাৎ ন্যাশনাল লজিস্টিক পলিসির ফলে কিন্তু এই সেক্টরের মধ্যে বুম আসছে চলেছে। তো সেই কারণে কিন্তু আগামী দিনে এই কোম্পানিটা আরও ভালো পারফরমেন্স দেখাতে শুরু করবে এবং গ্রোথও দেখাতে শুরু করবে। তখন হচ্ছে দেখবেন আরওসি আর আরওই হচ্ছে ইমপ্রুভ করতে শুরু করবে। তো আরওসি আর আরওই হচ্ছে ডিপেন্ড করে কোম্পানির পারফরমেন্সের উপরে। তাহলে ওভারঅল আমরা এইটুখানি বলতে পারি যে এই সেক্টরের এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল একটা সাউন্ড কোম্পানি। তো একটাই নেগেটিভ সাইড হচ্ছে সে যেহেতু গভর্নমেন্ট সেক্টরের একটা কোম্পানি, এইটাই কিন্তু একটা নেগেটিভ সাইড। তাহলে ক্লিয়ার ব্যাপারটা। আবারও আপনাদের বলছি, ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না। এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখুন, স্টাডি করুন, ফার্দার স্টাডি করুন। এবং জানুয়ারি মাস থেকে Q3 রেজাল্ট আসা শুরু করবে। Q3 রেজাল্টটা দেখুন কীরকম টাইপের পারফরমেন্স করছে কনকার। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।